নমস্কার, বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে এমন একটা ফসল নিয়ে আমরা স্টুডিওতে আলোচনা করব, দানা শস্যের পরেই তৈলবীজ, সেই তৈলবীজ নিয়ে আজকে আলোচনা করব। এবং তৈলবীজের মধ্যেও অন্যতম প্রধান যেটা সারা ভারত জুড়ে যেটা প্রায় 60% উপরে যার চাষ হয় তৈলবীজের মধ্যে, সেটা হচ্ছে চীনাবাদাম। এবং এই চীনাবাদাম পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলায় চাষ হয়। আমরা সেই চীনাবাদাম চাষের বিজ্ঞানসম্মত যে পদ্ধতি, চাষ পদ্ধতি, সেই নিয়ে আজকে স্টুডিওতে আলোচনা করব এই অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে এই আলোচনা করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট আধিকারিক, কৃষি অধিকর্তা। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন ডক্টর বিদ্যুৎ সাহা, যুগ্ম কৃষি অধিকর্তা পি, বারাসাত ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। নমস্কার। এবং রয়েছেন সন্দীপ মিত্র, যুগ্ম কৃষি অধিকর্তা পি, ব্যারাকপুর ব্লক, উত্তর 24 পরগনা। নমস্কার। এবং অবশ্যই রয়েছেন এই আলোচনায় আপনারা যারা নিয়মিত দর্শক, সেই দর্শক বন্ধুরা, তারা আমাদের সঙ্গে স্টুডিওয়ে এই আলোচনায় সরাসরি ফোন করে এই আলোচনায় যোগ দিতে পারেন। আমি বিদ্যুৎবাবু আজকে আপনাকে দিয়ে এই আলোচনা শুরু করব যে অন্যান্য যে তৈলবীজ রয়েছে তার সঙ্গে চীনাবাদামকে আমরা কোথায় পার্থক্য করব? আচ্ছা, অন্যান্য যে তৈলবীজগুলো আমরা চাষ করি মূলত সর্ষে, তিল, এই সমস্তগুলো আমরা চাষ করে থাকি, সূর্যমুখী। কিন্তু ওই ফসলগুলো সবসময় দেখবেন যে মাটির ওপরেই হয়। কিন্তু এই যে একটিমাত্র ফসল চীনাবাদাম, সেটা একটা তৈলবীজ থেকে পাই আমরা। এর কিন্তু ফলটা কিন্তু মাটির মধ্যে হয়, নিচের দিকে। এটা একটা পার্থক্য। আর এটা সিম্বগোত্রীয় ফসল, এটা অন্যান্য তৈলবীজ কিন্তু সেটা নয়। সিম্বগোত্রীয় ফসল হয়, আপনারা অনেকেই জানেন, কৃষক ভাইরা অবশ্যই জানেন যে ওদের যে শেকড়ে এক ধরনের মানে নডুল তৈরি হয়। সেই নডুলের মধ্যে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া থাকে, তারা বাতাস থেকে যে আমাদের যে নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে, সেটাকে আবদ্ধ করতে পারে। এবং বিঘা প্রতি প্রায় 4 থেকে 5 কেজি নাইট্রোজেন ওরা মাটির মধ্যে ওরা নাইট্রোজেনকে আবদ্ধ করে মাটিতে ওরা যোগান দিতে পারে। এবং রাসায়নিক সার দেওয়ার একটু কম লাগে এখানে, বিশেষ করে নাইট্রোজেন ঘটিত সার এখানে কম দিলেও হবে। একদম। আমি এই যে আজকে আমরা চীনাবাদাম চাষ নিয়ে আলোচনা করব। এবং তার মধ্যে শুরুতেই যে সূত্রটি ধরিয়ে দিলেন যে অত্যন্ত মাটির স্বাস্থ্যের জায়গা থেকে পরিবেশ বান্ধব একটি চাষ, এবং সেই চাষটা একদিকে যেমন কৃষক বন্ধুর লাভের একটা প্রশ্ন রয়েছে, তেমনি সামগ্রিক অর্থে শস্য চক্রের দিক দিয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে এই চীনাবাদাম চাষ রয়েছে। আমি সেই গুরুত্বের জায়গাটি সন্দীপবাবুর কাছে একটু জানতে চাইব যে এই চীনাবাদাম চাষের গুরুত্বের জায়গাগুলো যদি একটু পরিষ্কার করে আমাদের দর্শক বন্ধুদের জন্য বলেন। খুব ভালো প্রশ্ন। চীনাবাদাম আসলে আমরা করবো কেন, যেটা একটু আগেই আমাদের বিদ্যুৎবাবু বললেন যে আমরা ওর থেকে যেমন একটা অর্বুদ জাতীয় ফসল, এটা একটা কারণ মাটির স্বাস্থ্যের জন্য। 2 নম্বর যেটা, যেহেতু আমরা তেল পাই এবং তেলের মধ্যে প্রায় 40 থেকে 50% তেল আমরা এই চীনাবাদাম থেকে পাই। এছাড়াও এর থেকে আমরা 25% মতো প্রোটিন পাই। এটা একটা বড় পাওনা, কারণ আমরা মাংস বা ফলমূল থেকে যে আমরা প্রোটিন পাই তার থেকে বহুগুণ বেশি প্রোটিন এখান থেকে পাওয়া যায়। এছাড়াও আমরা ওর থেকে ভালো পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন রকমের ভিটামিন পেয়ে থাকি। এছাড়াও আরও একটা যেটা বিশেষ বৈশিষ্ট্য, চীনাবাদাম থেকে তেল বার করার পরে যে খোলটা বের হয়, ওই খোলটা আমরা গরুর, গবাদি পশুর খাদ্য হিসেবে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। এবং সেটা একটা প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত ফসল। এছাড়াও যে আমরা গাছটা যেটা হয়, ওই গাছটাও খুব ভালো খড় হিসেবে এবং কাঁচা অবস্থাতেও গবাদি পশুকে খাওয়ালে তার থেকে প্রায় 9 থেকে 11% মতো আমরা প্রোটিন পাই। এটা একটা বড় পাওনা। এছাড়াও আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা এটাকে ব্যবহার করি, যার ফলে ইন্ডাস্ট্রিতে এর গুরুত্ব অপরিসীম। বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী তৈরি করতে এটার অপরিসীম ব্যবহার রয়েছে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেখানে ধান চাষ হয়ে থাকে, সেই জায়গায় আমরা শস্য পর্যায়ে আমরা যদি এই শস্যকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে একটা চাষির একটা অর্থনৈতিকভাবে ধানের থেকে বেশি লাভজনক ফসলের জায়গায় সে পৌঁছতে পারবে। বাহ, তার মানে আপনি যে দিকগুলো নির্দেশ করলেন বা তুলে ধরলেন, সেটা হচ্ছে এই যে চীনাবাদাম চাষ, তার একটা মাল্টি ডাইমেনশনাল দিক রয়েছে, মানে বিবিধতার গুণাবলী। এবং সেই গুণাবলীগুলো অবশ্যই আমরা স্টুডিওতে আজকে আলোচনা করছি এবং করব। কিন্তু সবার আগে যেটা দরকার, যে চীনাবাদাম যারা চাষ করবেন সেই কৃষক বন্ধুদের জন্য যেটা অত্যন্ত প্রয়োজনীয়,
এবং আমরা এই নির্দিষ্ট এই অনুষ্ঠান থেকে কৃষক বন্ধুদের উপযোগী বিভিন্ন পরামর্শ এখান থেকে বিশেষজ্ঞরা দিয়ে থাকেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই কি ধরনের মাটি ঠিক প্রয়োজন চীনাবাদাম চাষের জন্য? আচ্ছা, মাটি আমরা একটু আগেই বললাম যে এই যে ফসলটা সে চীনাবাদামগুলো মাটির নিচে হয়, সুতরাং যে সমস্ত ফসলগুলো মাটির নিচে হয় সেই সমস্ত ফসলের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে মাটি যেন একটু ঝুরঝুরে বেলে দোআঁশ অথবা দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। তার কারণ পরবর্তীতে আমরা পেগিং নিয়ে একটা আলোচনা করব যে ফুলটা কি করে মাটির ভেতরে যায় এবং ফলটা কিন্তু মাটির মধ্যেই হবে। সুতরাং মাটি যেটা আমাদের প্রয়োজন, যেটা মাটিতে যেন পিএইচ অর্থাৎ অম্লত্ব ক্ষারত্ব যে মাপকাঠি আছে তাতে একটু নিউট্রাল মাটি অর্থাৎ সাথের কাছাকাছি মাটি আমাদের থাকা খুবই জরুরি। যদি দেখা যায় যে মাটিতে একটু অম্লত্ব আছে সেক্ষেত্রে চুন প্রয়োগ করে চুন প্রয়োগ করতে হবে। বর্ষাকালে চুন প্রয়োগ করে জল দিয়ে সেটাকে 1 বছর আগে আমি যেটা চুন দেওয়ার পর মাটির অম্লত্ব ক্ষারত্ব কিছুটা ঠিক করতে হবে। ঠিক করার পরে মাটি ঝুরঝুরে করে এবং বেশ কয়েকবার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে এবং লাঙল দিয়ে ভালো করে চাষ করে ডিপলি, মানে যাতে নিচের মাটিতে তোলা যায় উপরে সেভাবে করা, এই সমস্ত করে জৈব সার যথেষ্ট পরিমাণ দিতে হবে। এইভাবে করে মাটি আমাদেরকে তৈরি করতে হবে এবং কোনোভাবে যেন এই মাটিতে জল না দাঁড়াতে পারে। জল নিকাশি যেন অবশ্যই থাকে, খুব ভালোভাবে রাখতে হবে। একটু আগেই বললাম যে ওর শেকড়ে গুটি তৈরি হয়, সেখানে রাইজোবিয়াম থাকে। যদি জল জমে থাকে তো সেই রাইজোবিয়াম কিন্তু মরে যাবে। এই জন্য আমাদের জল নিকাশি ব্যবস্থা অবশ্যই ভালো থাকতে হবে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ফোন করবার জন্য সরাসরি টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে। আমি তবু আরেকবার বলে দিচ্ছি 033-222-0184 এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনায় আপনারা যোগ দিতে পারেন। আমি আপনার কাছে আসবো সরাসরি সন্দীপবাবু, যে এই চীনাবাদাম চাষের জন্য বীজের হার কতটা ঠিক প্রয়োজন এবং তার একই সঙ্গে তার সঙ্গে যদি বলেন একটু বীজ শোধনের প্রক্রিয়াটা, কারণ আমরা জানি বীজ শোধন মানে টিকাকরণ ফসলের, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি একটু বলেন। একদমই বীজ যেটা লাগবে চীনাবাদামের মধ্যে আমরা বাদাম হিসেবে যেটাকে বাদামের খোসা সহ আমরা লাগাতে পারি, আবার শুধুমাত্র বাদামটুকুও লাগাতে পারি। যদি আমরা খোসা সহ লাগাই তাহলে মোটামুটি গড়ে বিঘা প্রতি আমাদের বীজ লাগবে প্রায় 15 থেকে 16 কিলো করে বীজ লাগবে বড় দানা যদি হয়। আর যদি আমরা বাদাম শুধু লাগাই সেই ক্ষেত্রে আমাদের 8 থেকে 10 কিলো বাদামেই আমাদের লাগানো যাবে। এরপরে পরবর্তী যেটা আপনি বললেন যে আমাদের বীজ শোধন কিভাবে করবেন, বীজ শোধনের ব্যাপার যেটা যেহেতু এটা একটা সিম্বিগোত্রীয় ফসল, তাহলে আমরা রাইজোবিয়াম দিয়ে যদি বীজ শোধন করি তাহলে আমাদের প্রথম যেটা খেয়াল রাখতে হবে, বীজ শোধন রাইজোবিয়াম দিয়ে কালচার দিয়ে করার 7 দিন আগে আমাদের যে আমাদের রাসায়নিক যে বীজ শোধনের পদ্ধতি সেটাকে আমাদের করে নিতে হবে। এবং সেই কারণে আমাদের ক্যাপটান বা থাইরাম এই ওষুধ বীজ শোধনের বীজগুলো পাওয়া যায়, সেইগুলো আমরা 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে আমরা করতে পারি। এর জন্য শুকনো বীজ শোধন করতে হবে। শুকনো বীজ, কোনো জল দেওয়ার দরকার নেই, কোনো পাত্রের মধ্যে নিয়ে আমরা জিনিসটাকে ভালো করে ঝাঁকিয়ে ওষুধগুলো মাখিয়ে দিয়ে আমরা বীজটাকে রেখে দেবো। তারপরে 7 দিন পরে প্রপার যে রাইজোবিয়াম কালচার, সেই রাইজোবিয়াম কালচার দিয়ে আমরা বীজটাকে শোধন করব। এবং রাইজোবিয়ামের যে যখন আমরা করব সেটা যে নর্মাল যে আমরা পদ্ধতি করে থাকি, যে একটা ভাতের ফ্যান নিই, জল 1 কিলো মানে 1 একর জমির জন্য যদি আমরা করি 1 প্যাকেট আমরা রাইজোবিয়াম নিই, 400 গ্রামের প্যাকেট। 400 গ্রামের প্যাকেটের সঙ্গে 1 একরের জন্য যে বীজটা লাগবে সেই বীজটা দিয়ে আমরা 1 লিটার ভাতের ফ্যান এবং 1 লিটার জল মিশিয়ে ভালো করে ঠান্ডা করে ওর মধ্যে বীজ দিয়ে 25 থেকে 30 মিনিট রেখে দিয়ে তারপরে আমরা ছায়ায় শুকিয়ে নিয়ে বীজটাকে বুনবো। এই হচ্ছে আমাদের পদ্ধতি। আচ্ছা, আমরা জানি যে চীনাবাদাম চাষ মূলত আমাদের এখানে প্রাক খরিফ এবং খরিফ খন্দে হয়। এই যে সময়টা চলছে এই সময় ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধুরা, চাষি বন্ধুরা তারা চীনাবাদাম বোনার কাজটি সম্পন্ন করেছেন এবং সেই বুনতে গেলে যেটা প্রথমেই খুব জরুরি একটা বিষয় আসে যে কোন জাতের বীজ তারা সংগ্রহ করবেন, সেই ব্যাপারে আমি একটু আপনার কাছে আসবো। বিদ্যুৎবাবু যদি একটু বলেন। হ্যাঁ, যে সমস্ত জাতগুলো আমাদের এখানে চাষ হয় তার মধ্যে JL 24, তার AK 1224 এবং আর একটা MH2, এটা একটা উচ্চ ফলনশীল জাত। এই সমস্ত জাতগুলো মোটামুটি আমাদের এখানে ভালোই ফলন দেয় এবং এদের যে প্রায় ওদের যে তেল পার্সেন্টেজ বা অয়েল পার্সেন্টেজ প্রায় 47 থেকে 50% পর্যন্ত তেল থাকে এদের মধ্যে। এবং এদের ডিউরেশন মানে যতদিন ফসলটা থাকে মোটামুটি 110 থেকে 120 দিনের মধ্যে ফসলটি তোলা যায় আর কি। এই সমস্ত জাতগুলো আমাদের খুবই ভালো চলে আমাদের এখানে। আচ্ছা,
আমরা জাতের কথা শুনলাম, এবার চীনাবাদাম চাষের ক্ষেত্রে বা যে কোনো চাষের ক্ষেত্রে বলতে পারি একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে থাকে সার প্রয়োগের প্রকৌশল কী হবে, কবার সার দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেই সমস্তটা। আমি আপনার কাছে আসবো সন্দীপবাবু সেই প্রসঙ্গে, এবং অবশ্যই তার সঙ্গে এই চীনাবাদাম চাষের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পেগিংয়ের কথাটা শুরুতেই আমরা শুনছিলাম এবং তার বিশেষ পরিচর্যার যে জায়গাগুলো, যদি আপনি একটু বিস্তারিতভাবে আমাদের দর্শক বন্ধুদের জন্য বলেন। হ্যাঁ, এটা একটা বিশেষ ব্যাপার যে চীনাবাদাম চাষের ক্ষেত্রে যেটা প্রথমেই বলা হলো যে এটা মাটির তলায় দিকে আমাদের ফলটা আসবে এবং তার থেকে আমরা তেলটা পাবো। তা এই মাটির তলায় যেটা হয় সাধারণত যেটা হয় যে আমাদের চীনাবাদাম গাছে মোটামুটি বিভিন্ন জাত অনুযায়ী 24 থেকে 30 দিনের মাথায় আমাদের প্রথম ফুলটা আসে এবং এই ফুলটা প্রায় 7 থেকে 8 সপ্তাহ ধরে চলতে থাকে। আচ্ছা। এবং ফুলটা আসার পরে যেটা ঘটে, ফুলটা আসার পরে ফুলের ফার্টিলাইজেশন হয়, মানে পরাগ সংযোগ হয়। পরাগ সংযোগ হওয়ার পরেই মোটামুটি 3 দিনের মধ্যে ফুলটা ঝরে যায়। এই ফুলটা যখনই ঝরে গেল, ফুলটা ঝরে যাওয়ার পরে ফুলের যে গর্ভাশয় যেটা রয়েছে, সেই গর্ভাশয় এবং ফুলের যে বৃন্ত, ওই বৃন্তের অংশটা নিচের দিকে মাটির দিকে নামতে থাকে। এমনি জেনারেলি আমাদের উপরের দিকে অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা উপরের দিকেই ফল ফুল পাই, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় এটা গাছ মাটির নিচের দিকে নামতে থাকে। এবং এই যে মাটির নিচের দিকে যখন নামে তখন ওই যে মাটি ভেদ করে নিচের দিকে ঢুকে ওই জায়গায় ও আমাদের পডটাকে ফরমেশন করে, যার থেকে আমরা বাদামটাকে আমরা পাবো। ফাইনাল যে প্রোডাকশন, এই যে নিচের দিকে নামা, নিচের দিকে নেমে যে মাটির ভিতরে ঢোকা, এই টোটাল প্রসিডিওরটাকেই আমরা বলি পেগিং। এটাকেই বলা হচ্ছে পেগিং। এই পেগিংটাই তেমন ইম্পর্টেন্ট না, এর সঙ্গেই আমাদের টোটাল প্রোডাকশানটা জড়িত। প্রোডাকশান যদি আমাদের ভালো হতে হয় তাহলে আমাদের পেগিংটাকে ভালোভাবে হতে হবে। এই পেগিংটার জন্য আমাদের মাটিটাকে তখন কি হয়, মাটিটাকে আমাদের সেইভাবে আলগা করে রাখতে হয়। আলগা মাটি হলে তার ভিতরে প্রবেশ করতে সুবিধা হয়, খুব সহজেই প্রবেশ করতে পারবে। এবং এই কারণেই এই সময়তে আমাদের একটা সার প্রয়োগের ব্যাপার থাকে। এবং এই সময় যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম সালফেট, যেটা জিপসাম, আমাদের জিপসামটাকে প্রয়োগ করতে হয়। এবং আমরা দুই সারির মাঝখানে আমাদের এটাকে প্রয়োগ করতে হয়। মোটামুটি একর প্রতি আমরা বলি 80 থেকে 100 কিলো মতো আমরা এই জিপসামের প্রয়োগ কথা বলে থাকি। এছাড়াও আমাদের যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ যেরকম দেওয়া হয়, একর প্রতি আমরা যদি খরিফ মরশুমে চাষ করি তাহলে আমরা 8 কিলো নাইট্রোজেন আর হচ্ছে 12 কিলো ফসফেট আর 20 কিলো পটাশ এটা দেওয়ার আমাদের সরকারিভাবে রেকমেন্ডেশন রয়েছে। এছাড়াও যেটা আমরা রবি বা সামার সিজনে এই সময় যেটা হচ্ছে সেই সময় যদি করে থাকি তাহলে আমরা বলি 8 কিলো, 24 কিলো আর 32 কিলো, এই হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশের মাত্রা। এই অনুযায়ী করলে ভালো হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এত বিস্তারিতভাবে সার প্রয়োগের পরিচর্যার যে জায়গাটা আপনি তুলে ধরলেন বলে। আমি বিদ্যুৎবাবু সরাসরি আপনার কাছে আসবো। এই যে চীনাবাদামের ক্ষেত্রে যে রোগটা খুব মানে বহুল প্রচলিত টিক্কা রোগ, সবার মুখে মুখে আমরা শুনতে পারি সমস্ত কৃষক বন্ধুদের কাছে, যদি একটু বলেন মানে কোনো কি কি বিশেষ রোগ এছাড়াও আছে এবং তার প্রতিকারগুলো ঠিক কি কি, মানে যেগুলো কৃষক বন্ধুদের খুব উপকৃত হবেন আর কি। হ্যাঁ, প্ল্যান্ট প্রোটেকশনটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে সমস্ত রোগগুলো লাগে তাদের মধ্যে যেমন টিক্কা রোগটা, পাতার মধ্যে এক ধরনের বাদামি বাদামি স্পট দেখা যায়, পরবর্তীতে প্রথমে এটা একটা দুটো স্পট থাকে, আরও দিন গেলে ওটা একটার সঙ্গে একটা মিলে যেয়ে আমাদের পুরো পাতাটাই হয়তো ব্রাউন কালার হয়ে যাবে বা বাদামি রং হয়ে যাবে, যেটা এদের ক্ষতি করে অন্যভাবে। এরা ক্ষতি করে মানে আমাদের শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়ায় তো আমাদের সবুজ অংশ লাগে পাতার, সেই অংশটা অনেকটা কমে যাচ্ছে, মরে যাচ্ছে, যেহেতু ব্রাউন হয়ে যাচ্ছে, সেই জন্য এটা একটা গাছের ফলনকে অনেকটাই আমাদেরকে মার খাবে। তো আমাদের যে সমস্ত রোগগুলো লাগে তার মধ্যে আমাদের প্রথমে সুসংগতভাবে আমাদেরকে এগোতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে বীজ শোধন, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা উনি বললেন বীজ শোধন কীভাবে করতে হয়, এবং হচ্ছে জমিতে আমাদের জৈব সার যথেষ্ট পরিমাণে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ট্রাইকোডার্মা ভিরিডি বলে একটা আমাদের জীবাণু সার আছে, 1 থেকে 2 কেজি প্রতি 50 কেজি পচা গোবর সারের সঙ্গে অথবা ভার্মিকম্পোস্টের সঙ্গে মিশিয়ে সেটাকে একটু ছায়াতে রাখতে হবে যাতে করে ওটা সংখ্যায় বৃদ্ধি পায়। তারপরে একরে 50 কেজি জৈব সার ওই যেটা সাথে ট্রাইকোডার্মা ভিরিডি মেশানো আছে সেটা ভালোভাবে জমিতে মিশিয়ে দেওয়া। তাহলে যে গোড়া পচা যে সমস্ত রোগগুলো আছে, যে সমস্ত রোগের জীবাণুগুলো মাটির মধ্যে থাকে, তারা কিন্তু ততটা গাছকে ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আমাদের ক্ষেত্রে টিক্কা রোগের ক্ষেত্রে যেটা বলেন সেটা মূলত এই রোগটাই বেশি লাগে। টিক্কা রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। ম্যানকোজেব আছে, আপনার 2.5 গ্রাম করে প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে পারেন, বা মেটালাক্সিল ম্যানকোজেবের একটা মিশ্রণ পাওয়া যায়, সেটাও 2.5 গ্রাম করে প্রতি লিটার জলে গুলো স্প্রে করলে ভালো কাজ দেবে। আচ্ছা, এছাড়া আছে আমাদের মাথা ঝাঁকড়া হয়ে যায়, এটা একটি ভাইরাস ঘটিত রোগ, যদিও কম দেখা যায়।
ভাইরাস ঘটিত রোগে যেহেতু কোনো রকমের আমাদের ওষুধ নেই, সেই জন্য আমরা যেটা করি ওদের একটা সাদা মাছি এই রোগটা ছড়ায়, এই জন্য সাদা মাছি কন্ট্রোল করার জন্য আমাদেরকে বিভিন্ন সর্বাঙ্গবাহী যে সমস্ত ওষুধ পাওয়া যায়, ইমিডাক্লোপিড আছে, হ্যাঁ, 2 ml 5 লিটার জলে গুলো স্প্রে করতে হবে, বা 3 ml 10 লিটার জলগুলো স্প্রে করতে হবে। এভাবে আমাদের স্প্রে করলে আমরা এই সাদা মাছির উপদ্রবটা কমাতে পারবো, তাহলে রোগটা ছড়াবে কম। এছাড়া গোড়া পচা রোগের ক্ষেত্রে আমরা বললাম থায়োফেনেট মিথাইল আছে, অথবা বেনোমিল 1/2 গ্রাম করে প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে আমাদের এই সমস্ত যে 3টে রোগ আমাদের মোটামুটি হয়, সে থেকে আমরা কিন্তু নিস্তার পাবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ রোগের কথা তো বিস্তারিতভাবে আমাদের সামনে বলার জন্য। রোগের পাশাপাশি আরেকটা যে বিষয় কৃষক বন্ধুদের অত্যন্ত মানে উদ্বেগের কারণ হয়, সেটা হচ্ছে পোকা। এবং আমরা জানি বাদামের ক্ষেত্রে জাপ পোকা তো আছেই, তাছাড়াও আরও বেশ কিছু শোষক পোকা বোধহয় রয়েছে। তো সেইগুলোর প্রসঙ্গে আমি একটু সন্দীপবাবু আপনার কাছে জানতে চাইব, এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলবো যে এই পোকার উপদ্রব কমাতে গেলে অন্তর্বর্তী ফসলের অন্য কোনো চাষ, সাথী ফসলের চাষ রয়েছে কিনা, যেটা দিয়েও এটাকে প্রোটেক্ট করা যায়, যদি একটু বলেন। পোকার যে বিষয়, পোকাটা আমাদের মূলত যেটা লাগে, যেটা আপনি বললেন যে শোষক পোকা, শোষক পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা জাপ পোকা বলুন বা থ্রিপস বলুন বা সাদা মাছি বলুন, এগুলোকে আমরা নর্মালি যেটা প্রয়োগ করার কথা বলি সেটা হচ্ছে ইমিডাক্লোপিড, যেটা সাহেব বললেন যে আমরা নর্মাল 1 মিলিলিটার 5 লিটার জলে গুলে স্প্রে করার কথা বলা হয়। এছাড়াও আমরা অন্যান্য যে সমস্ত অ্যাসিফেট 0.75 মিলিলিটার পার লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে শোষক পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য। এছাড়াও আরেকটা যেটা এই চীনাবাদামের ক্ষেত্রে বড় শত্রু, কীট হিসেবে শত্রু, সেটা হলো আমাদের উই পোকা এবং হচ্ছে কাটুই পোকা। এই দুটো বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। লাগানোর পরেই এগুলো অঙ্কুরোদ্গমের আগে এরা কেটে দেয়, এবং যেটা একটা বড় সমস্যার কারণে সেই ক্ষেত্রে আমরা বলবো যে শেষ চাষের সময় যেখানে এই সমস্ত পোকার উপদ্রব রয়েছে, সেইখানে উই পোকা, সেখানে ক্লোরপাইরিফস বা ডার্সবান যেটা, সেটাকে প্রয়োগ করতে পারেন চাষিরা। সেক্ষেত্রে ক্লোরপাইরিফস যদি লাগানোর পরে হয়, সেখানে 2 ml পার লিটার জলে গুলে, এবং স্প্রেটা করতে হবে বিকেলের দিকে, সন্ধ্যের সময় যদি স্প্রে করা যায় তাহলে বেশি কাজ করে, কারণ এরা আক্রমণ করে রাতের দিকেই। এইখানে একটা বিশেষ আমাদের ব্যবস্থা নিতে পারলে ভালো হয়। আর যদি আমাদের মাটিতেই যদি প্রয়োগ করতে হয়, তাহলে 2 থেকে 3 কিলো আমাদের পার একরে আমরা ক্লোরপাইরিফস স্প্রে করতে পারি, এবং সঙ্গে একটা হালকা সেচ দিতে পারলে আরও বেশি কাজ পাওয়া যায়। এটার দিকে আমাদের একটু নজর রাখতে হবে। আচ্ছা, আমি এবার যে বিষয়টা বা যে প্রসঙ্গটা বিদ্যুৎবাবু আপনার কাছে আসবো, সেটা চীনাবাদাম চাষের ক্ষেত্রে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কৃষক বন্ধুদের সরাসরি ফলনের সঙ্গে সংযুক্ত বিষয়। সেটা হচ্ছে চীনাবাদাম চাষে যে হরমোনের যে ভূমিকা, সেটা ঠিক কীরকম, আপনি যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করে বলেন। আচ্ছা, চীনাবাদামের ক্ষেত্রে হরমোনের একটা বিশাল রোল রয়েছে। তার কারণ হচ্ছে চীনাবাদাম এমন একটা ফসল, এটা কিন্তু রেখে দিলে পরপর ফুল আসতে থাকবে, তার থেকে ফল আসতে থাকবে, এভাবে তো চলতে পারে না। এই জন্য আমাদের যেটা আমরা 40 দিন এবং 80 দিনের মাথায় একটা NA বলে, ন্যাপথক্সিঅ্যাসিডিক অ্যাসিড বলে এক ধরনের হরমোন পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। সেটা হচ্ছে 20 ppm 20 ppm, অর্থাৎ 20 মিলিগ্রাম প্রতি লিটার জলেগুলো যদি আমরা স্প্রে করি, আগেই বললাম দিন 40 এবং 80 দিনের মাথায়, তাহলে সেটা কিন্তু গাছের যে ফ্লোরিংকে এগুলোকে চেক করবে এবং গাছের মানে পরিণত অবস্থার দিকে ওটাকে নিয়ে যাবে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হলেই কিন্তু দেখবেন যে ওদের যে মানে প্রতিটা বীজেরই একটা ডরমেন্সি পিরিয়ড থাকে, অর্থাৎ বীজটা কাটার পরে সে তার থেকে অঙ্কুরোদ্গম হতে সময় লাগে, ডরমেন্সি পিরিয়ড, সুপ্ত অবস্থা বলে, ঘুমিয়ে থাকে। কিন্তু সে চীনাবাদামের ক্ষেত্রে এটা নেই, ডরমেন্সি পিরিয়ডটা যদি জল পায় সঙ্গে সঙ্গে ব্রেক করে যায়। এটা যাতে না, অনেক সময় দেখা যাচ্ছে যে খারিফ মরশুমে যেটা যখন আমরা ধান কাটার পর অনেকে আমরা বাদামে চাষ করি, সেক্ষেত্রে দেখা যায় যখন কাটার সময় তখন বর্ষা হয়, বিশেষ করে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, সেই সময়টা বর্ষা পেলেই কিন্তু কল গজিয়ে যাবে, অর্থাৎ চীনাবাদামের কল হবে। সেই জন্য কিন্তু সেটা তাদের ক্ষতির একটা কারণ। সেই জন্য আমরা ম্যালিক হাইড্রোজাইড বলে এক ধরনের হরমোন পাওয়া যায়, সেটা যদি আমরা স্প্রে করতে পারি, তাহলে 15 দিন, মানে আমরা যেদিন আমরা ফসল কাটবো বলে স্থির করেছি তার 15 দিন করে স্প্রে করলে আমাদের যদিও বৃষ্টি হয়, তাহলে কিন্তু সেখান থেকে আর অঙ্কুরোদ্গমটা হবে না। অর্থাৎ চাষি ভাইরা যদি বৃষ্টিও হয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদের ফসল থেকে কোনো রকমের মার তারা পাবে না। এই হচ্ছে আমাদের হরমোনের। আচ্ছা, বৃষ্টির প্রসঙ্গ এলেও হরমোনের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আমি সন্দীপবাবু এই প্রসঙ্গে আপনার কাছে আসবো। বৃষ্টির সময় তো সেচের একরকম প্রয়োজনীয়তা থাকে, বৃষ্টি যখন হয় না জমিতে,
সেই সময়টাতে, বিশেষ করে এই প্রাক খরিফের সময়টাতে আপনি যদি একটু সেচের ভূমিকাটা ঠিক কীরকম থাকবে, সেচের প্রয়োজন কীরকম আছে, কিভাবে হবে, যদি একটু বলেন। আপনার কথা প্রসঙ্গ নিয়েই বলি যে প্রথমেই বললেন যদি আমরা বর্ষাকালে করি, মানে খারিফ মরশুমে যদি করি, তাহলে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হলে সেই সময় খুব একটা সেচের প্রয়োজন হয় না। যদি না বৃষ্টি কম হয় তখন সেই ক্ষেত্রে আমাদের সেচ দেওয়ার প্রয়োজনীয়তা আসে, আদারওয়াইজ প্রয়োজন হয় না। কিন্তু যদি আমরা রবি হিসেবে বা গ্রীষ্মকালীন ফসল হিসেবে যদি আমরা করি, সেই ক্ষেত্রে যেহেতু বর্ষাটা আমরা বৃষ্টি পাই না সেই সময়, সেই কারণে একটা বিশেষ পরিচর্যা আমাদের নিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সেচ ব্যবস্থা আমাদের নিতে হয়। মোটামুটি আমরা এই সময় যেটা বলে থাকি চাষিদের ক্ষেত্রে, মোটামুটি 2 থেকে 3 বার সেচ দিলেই আমরা ফসলকে তুলে নিতে পারবো। আচ্ছা, তা সেই ক্ষেত্রে আমাদের চাষিদেরকে, যেটা চাষি ভাইদের বলবো আমরা, যেটা করলে ভালো হয়, গাছের বয়স যখন মোটামুটি 25 দিনের মাথায় হবে, যে সময় পেকিং হবে, সেই সময় তার ঠিক আগেই আমরা যদি একটা হালকা সেচ দিতে পারি, এটা অবশ্যই দিতে পারলে ভালো হয়। এরপরে যদি প্রয়োজন হয়, প্রয়োজন বুঝে আমাদেরকে সেচ দিলে আমাদের আরও তার 25 দিন অন্তর 2 থেকে 3 বার যদি আমরা সেচ দিই, তাহলে ফসল উঠে যাবে। কারণ আমরা জানি যেটা যে এই যে ফসল যেটা প্রোডাকশান হবে, সেটা যত বৃষ্টি হয়, বৃষ্টির সঙ্গে সঙ্গেই আমাদের পেকিংয়ের ইয়েটা বাড়ে। বৃষ্টি ভালো হলে পেকিংয়ের পরিমাণও বাড়ে। তার সেই অবস্থায় যদি মাটিতে যদি কন্ডিশনটা ঠিক মতো থাকে, তাহলে কিন্তু পড ফর্মেশনটাও ভালো হয় এবং তাহলে আলটিমেটলি প্রোডাকশানটাও ভালো হয়। তাই চাষি ভাইকে বলবো, যদি আমরা যেহেতু রবি খন্দে আমরা যেটা করে থাকি, সেই ক্ষেত্রে একবার যদি সেচ দিতে হয়, তাহলে 25 দিনের মাথায়, লাগানোর 25 দিন পরে, এরপরে 25 দিন অন্তর প্রয়োজন মতো দিলেই কাজ হয়ে যায়। বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আজকের এই আলোচনায় একজন দর্শক বন্ধু উপস্থিত রয়েছেন, একটু শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার, খুব সম্ভবত পবিত্র মণ্ডল ফোন করেছেন। হ্যাঁ স্যার, বলুন, আপনার প্রশ্নটা বলুন। স্যার, আমি সুন্দরবন গোসাবা থানা থেকে বলছি। বলুন। বলছি যে আমার তো সুন্দরবন এলাকার মাটি লবণাক্ত, নোনা মাটি, মানে একটু নোনা ভাব আছে। তা এক্ষেত্রে চীনাবাদামের চাষ আমি কিন্তু 2 বছর, গত বছরও করেছি, তার গত বছর আমার নষ্ট হয়ে গেছিল বর্ষায়, অকাল বর্ষাতে। তো এই নোনা মাটির ক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আমার লবণাক্ত মাটিতে চীনাবাদাম চাষ কি করে করবেন, এটাই আপনার প্রশ্ন। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনাকে যদি সন্দীপ কেউ বলতে পারেন যে কেউ। যেটা লবণাক্ত মাটিতে যদি করতেই হয়, লবণাক্ত মাটিতে আমাদের প্রথম যেটা একটু আগেই যেটা বললেন যে মাটির পিএইচটা একটা বড় ফ্যাক্টর। কারণ আমার যদি যে নডিউলেশন হবে, নডিউলেশন হতে গেলে পিএইচটা ফ্যাক্টর। এবং আমার যেহেতু লবণাক্ত মাটিকে আগে আমাদের জিপসাম প্রয়োগ করে আমাদেরকে প্রশম মাত্রায় নিয়ে আসতে পারলে ভালো হবে। সেই কারণে আগে থেকে আমাদের এই ব্যবস্থাপনা নেওয়া দরকার, 1 নম্বর। 2 নম্বর যেটা ফসফেট সার হিসেবে যেটা দেবো, ফসফেট সার হিসেবে দিতে গেলে আমাদের সিঙ্গেল সুপার ফসফেটকে ব্যবহার করতে হবে। কারণ সিঙ্গেল সুপার ফসফেটকে ব্যবহার করলে ওর থেকেই আমরা ক্যালসিয়াম এবং সালফার, এই দুটো ফসফেট ছাড়াও আমরা গাছকে দিতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে ক্যালসিয়াম সালফেট আমরা যেটা দিই, জিপসাম যেটা আমরা এখানেও প্রয়োগ করি, এই প্রয়োগটা আগে একবার করে নিলে, তাহলে যেহেতু লবণাক্তটাকে আমাকে কমিয়ে নিলে আমাদের কাজটা বেশি হবে, সেই কারণে করে নিয়ে আমাদেরকে এগোতে হবে এবং তাতে আমরা ফলন পেতে পারি। অবশ্যই। আমি একেবারে শেষের দিকে আমরা প্রায় আলোচনা এসেছি। বিদ্যুৎবাবু, আপনার কাছে জানতে চাইবো যে সামগ্রিকভাবে আপনার যদি কৃষক বন্ধুদের যারাই চাষ করবেন চীনাবাদামে, তাদের জন্য কিছু পরামর্শ থাকে, কিন্তু এটা টেক হোম মেসেজ কিছু থাকে, যদি একটু বলেন। আচ্ছা, প্রথমে বললাম যে এটি ফসলটা আমাদের প্রথমে আলোচনা হয়েছে যে এতে গুণাগুণ, খাদ্য গুণাগুণ অনেক বেশি থাকে এবং এটা শিম্বগোত্রীয় ফসল। সুতরাং মাটির বা বাতাসে যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা আমাদের কোনো কাজে লাগে না, সেটাকে আমরা গাছ, এই যে মানে শেকড়ে যে গুটিগুলো হয়, তারা এর থেকে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, মাটিতে উর্বরতা বৃদ্ধি পায়, যার কারণে বাতাসে নাইট্রোজেনটাকে ওরা ফিক্স করছে এবং এর শেকড়টা একটু দূরে নিচে পর্যন্ত যায়। এই জন্য হচ্ছে আমরা সবসময় বলি যে আমাদের ফসল পর্যায়ক্রমে একটা শিম্বগোত্রীয় ফসল আমরা সবসময় রাখতে বলি। বাদাম না করলে যাতে ডাল শস্য করতে পারেন, এই ব্যাপারটা রয়েছে। সামগ্রিক মাটির স্বাস্থ্যের তাতে উপকার হবে আর কি। ফসল তোলার আরেকটা কথার সঙ্গে যোগ করবো, সেটা হলো আমাদের যে ল্যাটেরাইট মৃত্তিকার অঞ্চল যেগুলো রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর,
এই সমস্ত জায়গাগুলোতে জেনারেলি ধান এইভাবেই আমাদের ফসল পর্যায়গুলো চলে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ওইখানে চাষিদেরকে উদ্বুদ্ধ করে যদি আমরা বড় সিজনের যে ধানটা যেখানে করছে সেখানে মাটির তলার জলকে কম ব্যবহার করে সেই জায়গায় যদি ওই ধানের পরিবর্তে যদি আমরা এই বাদামটাকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি তাহলে কিন্তু চাষির ধানের থেকে লাভের পরিমাণটা অনেক বেশি বাড়বে, মাটির নিচে জলটাকেও আমরা সংরক্ষণ করতে পারবো, দুদিক দিয়ে আমরা লাভ হবে। হ্যাঁ বলেন পরবর্তী। আচ্ছা, একদম শেষে ডাইং সেকেন্ডসে আমরা আছি, ফসল কাটার সময় খুব সংক্ষেপে ফসল কাটার সময় যেটা করণীয়, উপরে যেটা পাতার যেটা যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে মোটামুটি আমাদের কাটার মতো পরিস্থিতি হয়েছে। সেই অবস্থায় জমি থেকে 2-3টে গাছ তুলে নিয়ে আমাদের দেখতে হবে যে সুটিটা যেটা হয়েছে সুটিটার গায়ে ভিতরের দিকে কালচে বাদামি রঙের দাগ পড়েছে কিনা এবং একটু শক্ত হয়েছে কিনা ফাটিয়ে নিয়ে যদি বাদামটাকে শক্ত হয় তাহলেই আমরা বুঝবো কাটার উপযুক্ত হয়েছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে বিজ্ঞানসম্মত উপায়ে চীনাবাদাম চাষ করলে কি করে কি সেই পদ্ধতি যেটা চাষ করলে একজন কৃষক লাভবান হবেন এবং অবশ্যই চীনাবাদামের ফলনের বৃদ্ধি হবে। আপনারা নিশ্চয়ই এই আলোচনার মাধ্যমে এখান থেকে বিশেষজ্ঞরা যে পরামর্শগুলো তুলে ধরলেন তার মাধ্যমে উপকৃত হয়েছেন। এই আশা নিয়ে আজকের মতো বাংলার মাটি বাংলা কৃষি এই অনুষ্ঠান শেষ করব। আপনাদের দুজনে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।